ছিল রাজা। তার ছিল একটি মেয়ে, রাজকুমারী। কিন্তু রাজকুমারী হওয়ার পর থেকে খালি অসুখেই ভুগছে। একটা দিনের জন্য ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ। মেয়ে ভালো হওয়া দূরে থাক, দিন দিনই রোগা হচ্ছে। এত ধন সম্পদ, লোকজন থেকেও রাজার মনে কোনো সুখ নেই। কিসে মেয়েটি ভালো হবে তার শুধু এই এক চিন্তা। এমনি করে দিন যায়। এর মধ্যে একদিন এক সাধু রাজার সঙ্গে দেখা করতে আসলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনে বললেন, মহারাজ, তোমার মেয়ে একটি লেবু খেয়ে ভালো হবে। একটি লেবু? সে কোন লেবুটি? কোথায় কোথায় কার বাগানে তা পাওয়া যাবে? সাধু তার কিছু না বলেই চলে গেলেন। রাজা আর উপায় না দেখে দেশের লোককে এই কথা জানিয়ে দিতে বললেন, যার লেবু খেয়ে রাজা মশাইয়ের মেয়ে ভালো হবে, সে রাজা মশাইয়ের মেয়েকে বিয়ে করতে পারবে আর রাজা মশাইয়ের রাজ্য পাবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? বং লাইট অফ লাইফ জুনিয়রে তোমাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের বন্ধু প্রিয়াঙ্কা এসে গেছি তোমাদের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা একটি সুন্দর রূপকথার গল্প ঘ্যাঙা সুর নিয়ে। শুনে দেখো ঘ্যাঙা সুর তোমাদের কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। শুনতে থাকো আজকের গল্প, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ঘ্যাঙা সুর। ঢেঁড়া তো পেটানো হলো, কিন্তু মুশকিলের কথা হলো রাজামশাইয়ের রাজ্যের লেবু মিলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করে শ্রীহট্ট থেকে সেই গাছটি আনিয়েছিল। সবে সেই বছর তাতে লেবু ধরেছে। লেবু তো নয়, যেন রসগোল্লা, এক একটা বড় কত, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরা দেখোনি, খাওনি, আমিও দেখতে পাইনি। দেখতে পেলে হয়তো খাওয়ার চেষ্টা করা যেত। যাই হোক, তারপর শোনো, চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানিক। রাজার হুকুম শুনে চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়ে বলল, শিগগির এগুলি রাজার বাড়ি নিয়ে যা। এর একটা খেয়ে যদি রাজার মেয়ের ব্যামো সারে, তবে রাজকুমারীকে বিয়ে করতে পাবি। যদু লেবুর ঝুড়ি মাথায় করে রাজার বাড়ি চলছে। এমন সময় পথে এক হাত লম্বা একটি মানুষের সঙ্গে তার দেখা হলো। সেই লোকটি তাকে জিজ্ঞাসা করলো, তোমার ঝুড়িতে কি ও? যদু বলল, ব্যাঙ। সেই লোকটি বলল, আচ্ছা, তবে তাই হোক। রাজার দারোয়ানেরা লেবুর কথা শুনে যার পর নাই আদরের সঙ্গে যদুকে রাজার নিকট নিয়ে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে নিজেই ঝুড়ির ঢাকা খুললেন, আর অমনি 4টি ব্যাঙ তার পাগড়ির উপর লাফিয়ে উঠল।
সেই ঝুড়িতে যতগুলি লেবু ছিল সব কয়টাই ব্যাঙ হয়ে গেছে। তাই লেবু খাইয়ে রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটল না। সে বেচারা অনেকগুলো লাথি খেয়ে প্রাণে বেঁচে কোনো রকম বাড়ি ফিরল। সে যে প্রাণে বাঁচল তাই ঢের বলতে হবে। এরপর চাষি আর এক ঝুড়ি লেবু দিয়ে গোষ্ঠকে পাঠালো। এবারেও সেই 1 হাত লম্বা মানুষটি কোথা থেকে এসে গোষ্ঠর ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করলো। গোষ্ঠ বলল, ঝিঙের বিচি। 1 হাত লম্বা মানুষটি বলল, আচ্ছা তাই হোক। রাজবাড়ির দারোয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকতে দেয়নি। তারা বলল, তোরই মতন একটা সেদিন এসে রাজামশাইয়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার একটা কি করে বসবি কে জানে। অনেক পীড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকে রাজার মেয়েকে লেবু খাওয়াতে গেল, কিন্তু ততক্ষণে তার ঝুড়ির সব লেবু তো ঝিঙের বিচি হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো তার সাজাটাও কেমন হলো। চাষির ছোট ছেলে মানিককে সবাই একটু বোকা মনে করে, কাজেই তাকে আর লেবুর ঝুড়ি দিয়ে রাজার বাড়ি পাঠাতে কেউ বলল না। কিন্তু মানিক যাবার জন্য একেবারে সেজে গুজে প্রস্তুত হয়ে এলো। যতক্ষণ না চাষি তাকে যেতে বলল ততক্ষণ সে কিছুতেই চাষিকে ছাড়ল না। শেষটা অনিচ্ছা সত্ত্বেও চাষি তাকেও এক ঝুড়ি লেবু দিয়ে পাঠালো। পথে সেই 1 হাত লম্বা মানুষের সঙ্গে মানিকেরও দেখা হলো। 1 হাত লম্বা মানুষ জিজ্ঞাসা করলো, ঝুড়িতে কি ও? মানিক বলল, ঝুড়িতে লেবু আছে, তাই খেয়ে রাজার মেয়ের অসুখ সারবে। 1 হাত লম্বা মানুষ বলল, আচ্ছা তাই হোক। রাজবাড়িতে ঢুকতে মানিকের যার পর নাই মুশকিল হয়েছিল। অনেক মিনতি আর হাত জোড়োর পর দারোয়ানরা তাকে পথ ছেড়ে দিল আর বলল, দেখিস যেন ব্যাঙ কিংবা ঝিঙের বিচি টিচি না বের হয়, তাহলে কিন্তু তোর প্রাণটা থাকবে না, বলে দিলাম। যাই হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজামশাই তো খুব খুশি, তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠিয়ে দিয়ে বললেন, কেমন হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজামশাই বসে আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর নিয়ে উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তার অসুখ একেবারে সেরে গেছে। এতে রাজামশাইয়ের যার পর নাই আনন্দ হলো। কিন্তু তারপরে তিনি ভাবতে লাগলেন, তাই তো করেছি কি, এখন যে চাষির ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে হয়। এই ভেবে রাজামশাই ঠিক করলেন যে চাষির ছেলেকে যেমন করে হোক ফাঁকি দিতে হবে। মেয়ের বিয়ে চাষির ছেলের সঙ্গে কিছুতেই হতে দেওয়া যাবে না। মানিকলাল ভাবছে, এরপরই বুঝি মেয়ে বিয়ে দেবে। এমন সময় রাজামশাই তাকে বললেন, বাপু, তুমি কাজটা বেশ ভালোই করেছ, কিন্তু রাজার মেয়ে বিয়ে করা সহজ কথা নয়। আগে আর একখানা কাজ করে দাও, তারপর দেখা যাবে কি হয়। জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে। এইরূপ একখানা নৌকা আমাকে গড়িয়ে দাও দেখি।
এরকম নৌকা গড়িয়ে দিতে না পারলে তোমার কিন্তু কোনো বিয়ের আশাই নেই। জি আজ্ঞা রাজামশাই, বলে মানিক বিদায় নিল। তারপর বাড়ি এসে সব কথা বলল। বাড়ির সকলেই মানিককে নেহাত বোকা ঠাউরেছিল। সুতরাং তারা মনে করল, মানিক যখন রাজার মেয়েকে ভালো করে এসেছে, তখন নৌকাখানা ইচ্ছা করলেই মানিক তৈরি করতে পারে। যদু তাড়াতাড়ি একখানা কুড়ুল নিয়ে তখনই নৌকা গড়তে চলল। বনের ভিতর থেকে গাছ কেটে সেখানেই কাজ আরম্ভ করলো। ইচ্ছা সেই দিনই নৌকা প্রস্তুত করে ফেলে, পরিশ্রমেরও কসুর নেই। এমন সময় কোথা থেকে সেই 1 হাত লম্বা মানুষ এসে উপস্থিত। কি হে যদুনাথ, কি হচ্ছে? গামলা। আচ্ছা, তাই হোক। তাই হোক বলে 1 হাত লম্বা মানুষ চলে গেল। যদুও নৌকা গড়তে লাগলো, কিন্তু সে যত পরিশ্রম করে তার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠ খালি গামলার মতো গোল হয়ে ওঠে, নৌকার মতন কিছুতেই হতে চায় না। শেষটা যদুর রাগ হয়ে গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলে দিয়ে ক্রমাগত আর 2-3টা কাঠ নিয়েও গামলা ছাড়া আর কিছুই সে তৈরি করতে পারল না। যাই হোক, গামলাগুলো হলো ভারী সুন্দর। তাই সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করে বাড়ি ফিরল। এমন ভালো গামলাগুলি বনে ফেলে আসতে কিছুতেই তার ইচ্ছে হলো না। তারপর গোষ্ঠ নৌকা করতে গেল, আর সেই 1 হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধ্যাবেলা সেও 5খানা অতিশয় উঁচু দরের লাঙল কাঁধে ঘরে ফিরল। অবশ্য এরপর মানিক গেল নৌকা গড়তে, আর তাকেও সেই 1 হাত লম্বা মানুষ এসে জিজ্ঞাসা করল, কি হচ্ছে? মানিক সাদা সিধা উত্তর দিল, জলে যেমন চলে ডাঙায়ও তেমনি চলে। এমন একখানা নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ে বিয়ে দেবেন। এই কথা শুনে 1 হাত লম্বা মানুষ বলল, আচ্ছা, তাই হোক। মানিক সবে নৌকার কাঠ কেটে তাতে চড়ে বসেছিল। 1 হাত লম্বা মানুষের কথা শেষ হতে না হতেই সেই কাঠ ছুটে চলে আর কি। সে আর এখন কাঠ নেই, এক অতি চমৎকার নৌকা হয়ে গেছে। তাতে দাঁড়ি নেই, মাঝি নেই, দাঁড় নেই, পাল নেই। যেখানে যাওয়ার দরকার তা নিজেই বুঝে নেয়, সেখানে সে নিজেই থামে। রাজা রাজড়ার উপযুক্ত মখমলের গদি তাকিয়া তার ভেতরটা সাজানো, আর বাইরেটা দেখতে কি সুন্দর তা কি আর বলবো। যে জিনিসে তা সাজানো হয়েছে তা সেই 1 হাত লম্বা মানুষের দেশে হয়। আমি তার নাম জানি না। রাজামশাই সভায় বসে আছেন, এমন সময় মানিকলালের নৌকা সেইখানে গিয়ে উপস্থিত। সকলে নৌকার রূপগুণ দেখে আশ্চর্য হয়ে গেল, আর কত প্রশংসা করতে লাগলো। রাজামশাইও খুব আশ্চর্য হয়েছিলেন, কিন্তু তা চেপে গিয়ে মুখে মানিককে বললেন, এতেও হচ্ছে না, আর একখানা কাজ করে দিতে হবে। এক গাছ ঘ্যাঙাসুরের লেজের পালক হলে আমার মুকুটের শোভা হয়। এই জিনিসটি এনে দিলে নিশ্চয় আমার মেয়েকে বিয়ে করতে পারবে। যে আজ্ঞে বলে মানিক ঘ্যাঙাসুরের পালক আনতে চলল।
খানিকটা পাখি, খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, বেজায় ধনী, অসুর ঘ্যাঙা মহাশয় 1 মাসের পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে সোনার পুরীতে বাস করেন। মানুষটিকে দেখতে পেলেই রসগোল্লাটির মতো টপ করে তাকে গেলেন। সেই ঘ্যাঘা মহাশয়ের পালক আনতে মানিক চলেছে। যাকে দেখে তাকেই ঘ্যাঘাসুরের মুলুকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বাঁয়ে না চেয়ে ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হলে কারো বাড়িতে আশ্রয় নেয়, আবার সকালে উঠে চলতে থাকে। ঘ্যাঙাসুরের মুলুকে যাচ্ছে শুনে সকলেই তাকে আদর করে জায়গা দেয়। একদিন রাত্রিতে এই রূপে সে একজন খুব ধনী লোকের বাড়িতে অতিথি হয়েছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাকে বলল, বাপু, তুমি ঘ্যাঙাসুরের দেশে চলছো শুনছি। সে অনেক বিষয়ের খবর রাখে। আমার লোহার সিন্দুকের চাবিটা হারিয়ে ফেলেছি। ঘ্যাঘা তার কোনো সন্ধান বলতে পারে কিনা জিজ্ঞাসা করো তো। মানিক বলল, আচ্ছা মশাই, আমি জেনে আসব। আর একদিন সে আরেক বড় লোকের বাড়িতে অতিথি হয়েছে। সেই বড় লোকের মেয়ের ভারী অসুখ। তার ব্যারামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তা ঠিক করে বলতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হয়ে যাচ্ছে। সেই বড় লোক মানিককে খুব যত্ন করে খাইয়ে তারপর বললেন, আমার মেয়ের অসুখ কিসে সারবে, এই কথাটা যদি ঘ্যাঘার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। পিসি মশাই, আমি নিশ্চয় জেনে আসব। এই রূপে 1 মাস চলে মানিক অজানা নদীর ধারে এসে ওপারে ঘ্যাঘাসুরের সোনার বাড়ি দেখতে পেল। অজানা নদীর নৌকা নাই, খেয়া নাই। এক বুড়ো সকলকেই কাঁধে করে পার করে। মানিকও তারই কাঁধে চড়ে নদী পার হলো। বুড়ো তাকে বলল, বাপু, আমার এই দুঃখ কবে দূর হবে? ঘ্যাঘার কাছে জিজ্ঞেস করো তো। আমার খাওয়া নাই, দাওয়া নাই, খালি কাঁধে করে দিন রাত্রির মানুষই পার করছি। ছেলেবেলা থেকে এই করছি, আর এখন বুড়ো হয়ে গেছি, আর সে পারি নে। মানিক বলল, তোমার কিছু ভয় নেই দাদু, আমি নিশ্চয় তোমার কথা জিজ্ঞেস করব। নদী পার হয়ে মানিক ঘ্যাঙার বাড়িতে গেল। ঘ্যাঙা তখন বাড়ি ছিল না, ঘেঙি ছিল। ঘেঙি তাকে দেখে বলল, পালা বাজা, শিগগির পালা, ঘ্যাঙা তোকে দেখতে পেলে গিলবে। আমি যে ঘ্যাঙার লেজের এক গাছে পালক চাই, সেটি না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ, তারা ওষুধ জেনে যেতে বলেছে যে। আর যে বুড়ো পার করে দিলে সে বাড়ি যাবে কেমন করে? সে যে বুড়ো হয়েছে। ঘেঘি বলল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে? না, আবার তার পালক চাই। আর তাকে 100 খবর বলে দাও। তুই কে রে বাপু? আমি মানিক। পালক না নিয়ে গেলে রাজা মেয়ে বিয়ে দেবে না। 1 গাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রীলোক। মানিককে দেখে ঘেঙির দয়া হলো। সে বলল, আচ্ছা বাপু, তাহলে তুই এই কাঠের তলায়
লুকিয়ে থাক, তোর ভাগ্যে থাকলে হবে এখন। মানিক ঘ্যাঙার খাটের তলায় লুকিয়ে রইল। সন্ধ্যার পর ঘ্যাঙাসুর বাড়ি আসলো। ঘেঙি তাড়াতাড়ি পা ধোয়ার জল টল দিয়ে সোনার থালায় খাবার হাজির করলো। ঘ্যাঙার মেজাজটা বড় খিটখিটে, সবটাতেই সে দোষ ধরে। বাড়ি এসেই সে জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো। মাংসের গন্ধ কোত্থেকে এলো? গেঙ্গি, মাংসের গন্ধ পাই কেন? এ তো মানুষেরই গন্ধ। মানুষ দে, খাই, রসগোল্লার মতো টিপে খাই দে। ঘ্যাঙার কথা শুনে খাটের তলায় মানিকলালের মুখ শুকিয়ে গেল। ঘেঙির বুক ধড়াস ধড়াস করতে লাগলো। সে অনেক কৌশল করে ঘ্যাঙাকে বোঝালো, একটা মানুষ এসেছিল, কিন্তু সেটা ঘ্যাঙার নাম শুনেই পালিয়েছে। এতে ঘ্যাঙা কিছু শান্ত হয়ে খাবার খেতে বসলো। খাওয়া শেষ হলে ঘ্যাঙা খাটে শুয়ে ঘুমিয়ে গেল। ঘুমের ভিতর তার লম্বা লেজটি লেপের বাইরে এসে খাটের পাশে ঝুলে পড়েছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করে আছে। লেজ দেখেই সে খ্যাচ করে একটা পালক ছিঁড়ে নিল। অমনি ঘ্যাঙা ব্যস্ত সমস্ত হয়ে উঠে বলল, ঘেঙে ঘেঙে, আমার লেজ ধরে যেন কে টানলে। মানুষের গন্ধ, মাংসের গন্ধ। তোমার ভুল হয়েছে। অত বড় পালকের গোছা কোথাও আটকে লেজে টান পড়েছে। আর মানুষ তো একটা এসেছিল বলেছিলাম না, এ তারই গন্ধ। সেই মানুষটা তো অনেকক্ষণ ছিল, কত কথা বললো, সেই কাদের বাড়ির লোহার সিন্ধুকের চাবি হারিয়ে গেছে। ঘেঙির কথা শেষ হতে না দিয়েই ঘ্যাঙা বলল, হ্যাঁ হ্যাঁ, সেই লোহার সিন্ধুকের চাবি আমি জানি। সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ঘেঙি বলল, আবার কাদের মেয়ের কি যেন অসুখ? কোনা ব্যাঙে ওর চুল নিয়ে গেছে। ঘরের কোণেই তার গর্ত, ওইখান থেকে খুঁড়ে সেই চুল আনলেই মেয়ের ব্যামো সারবে। আর যে লোকটা মানুষ ঘাড়ে করে নদী পার করে, সেটা একটা মস্ত গাধা। একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না? তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকের সকল কাজই আদায় হলো। এখন রাত পোয়ালে ঘ্যাঙা বাইরে চলে যাবে, আর সেও বাইরে আসতে পারবে। রাত ভোর হলে ঘ্যাঙা জলখাবার খেয়ে বেড়াতে বের হলো। ঘেঙিও মানিককে পেট ভরে খাইয়ে বিদায় দিল। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করলো, আমার কথা কিছু হলো? সে হবে এখন দাদু, আগে পার করো দেখি, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করে পারে নিয়ে গেলে পর ডাঙায় উঠে মানিক বলল, এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও, তাহলেই তোমার ছুটি। এই কথা শুনে বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়ে বলল, দাদু ভাই, তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছে হচ্ছে তোমাকে আর দুবার কাঁধে করে পার করি। মানিক বললে, তুমি দয়া করে যা করেছো
তাই দে, আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নেই, আমি এখন দেশে চললাম। 4 দিন চলে মানিক যাদের মেয়ের অসুখ ছিল তাদের বাড়িতে আবার অতিথি হলো। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন, গ্যাগা কিছু বলেছে? হ্যাঁ, এই বলে সে ঘরের কোণ থেকে কোনা ব্যাঙের গর্ত খুঁড়ে যেই চুল বের করলো, আর অমনি যে মেয়ে 2 বছর যাবৎ মরার মতন পড়েছিল সে উঠে হেসে বেড়াতে লাগলো। এতে বাড়ির সকলে যে কত খুশি হলো তা কি আর বলবো। মানিককে তারা এত টাকা দিল যে 10টা উঠে তা বইতে পারে না। যাদের চাবি হারিয়ে গিয়েছিল তারাও চাবি ফিরে পেয়ে মানিককে ঢের টাকা কড়ি দিল। এই সমস্ত টাকা কড়ি নিয়ে সে দেশে ফিরে রাজামশাইকে ঘ্যাঙাসুরের পালক বুঝিয়ে দিল। দেশের সকল লোক এতে মানিকের যার পর নাই প্রশংসা করল। তারা সকলেই বলল, মানিককে এত কষ্ট দেওয়া রাজের ভারী অন্যায় হয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, অন্যায় হয়েছে। হ্যাঁ, মানিকের সঙ্গে মেয়ের বিয়ে দিতে আর দেরি করা উচিত নয় রাজামশাইয়ের। রাজামশাই আর কি করেন, শেষটা সকলের কথাবার্তা শুনেও অনেক কষ্টে রাজি হলেন। তারপর খুব জাঁকজমকের সঙ্গে রাজকন্যা ও মানিকের বিয়ে হলো। মানিক এত টাকা করে এনেছিল সঙ্গে যে তাতেই তার পরম সুখে দিন কাটতে লাগলো। কিন্তু রাজামশাইয়ের এতে ভারী হিংসে হলো। তিনি মনে করলেন, ঘ্যাঙাসুরের দেশে গেলে যদি এত টাকা নিয়ে আসা যায় তবে আমিও সেখানে যাব। এই ভেবে রাজামশাই ঘ্যাঙার মুলুকে যাত্রা করলেন, কিন্তু সেখানে পৌঁছাতে পারেননি। কারণ অজানা নদী পার হওয়ার সময় সেই যে বুড়ো রাজাকে মাঝখানে নামিয়ে দিল। রাজামশাই প্রথমে আশ্চর্য হলেন, তারপর রেগে চোটে লাল হলেন, তারপর বুড়োকে গালাগালি করতে লাগলেন, তারপর হাত জোড়ো করে মিনতি করতে লাগলেন। কিন্তু বুড়ো তার কথায় কান দিবার অবসরই পায়নি। ততক্ষণে সে ডাঙায় উঠে ঊর্ধ্বশ্বাসে বাড়ি পানে ছুটছে। তাড়াতাড়িতে রাজামশাইকে ছুটি পাওয়ার কৌশলটা বলে দেবার কথা তার মনে হয়নি। তাই রাজামশাই আজও সেই স্থানেই মানুষ পার করছেন। তোমরা যদি কেউ কখনো ঘ্যাঙাসুরের মুলুকে যাও তাহলে দয়া করে বেচারা রাজামশাইকে সেই কথাটা বলে দিও, কেমন? কিন্তু পুনরায় নদীর এপারে ফিরে না এসে এ কথাটা বলো না, কারণ তাহলে কি হবে বুঝতেই পারছো। তাহলে দেখলে তো, বুদ্ধি একটু কম থাকলেও কোনো মানুষ যদি সৎ, সাহসী, সত্যবাদী আর পরিশ্রমী হয় তাহলে কিন্তু সে তার জীবনের লক্ষ্যে উপনীত হতে পারে। আর কেউ যদি রাজামশাইয়ের মতো অন্য কাউকে ঠকায় তাহলে তার কি পরিণতি হয় তোমরা তো গল্প থেকে বুঝেই গেছো। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর এরকমই আরো ভালো ভালো গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে, নতুন কোনো দিনে। টাটা।